আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আজকে হাজির হলাম আয়েশাপুরীর সুন্দর একটা গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমি এখন চলে যাচ্ছি গল্পে। যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে দিন। আমি শুরু করছি আয়েশাপুরীর গল্প। জিনেরা কোথায় থাকে জানিস? সমুদ্র, দ্বীপ ও বন জঙ্গলে। ওরা অদৃশ্য জাতি। ওটাই ওদের রাজ্য, ওদের থাকা জায়গা। আমি তোকে পানির নিচের একদল জিনের গল্প বলি, শোন। সালাম দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে দাদু, বলো। অনেকদিন পর তোমার মুখে জিনপুরীর গল্প শুনছি, বলো। আমার কথায় সালাম দাদু বলল, সাল 2020। একদিন সকালে আমার কাছে 3জন লোক আসে। আমি ওদের দেখে জিজ্ঞেস করি, কে আপনারা? আমার কথার জবাবে ওরা বলে, আপনি কি সালাম কবিরাজ? ওদের কথার জবাবে আমি মাথা নাড়িয়ে বলি, হ্যাঁ আমি সালাম কবিরাজ। কথাটা বলতে বলতে ওদের বসতে বলি। আমার কথায় ওরা বসে আর বলে, কবিরা সাহেব, আমরা অনেক বিপদে পড়ে আপনাদের কাছে আসছি। আপনার বেশ নামডাক শুনেছি আমি। আপনি দয়া করে আমাদের সাথে চলুন। আমাদের অপেক্ষায় গ্রামের সবাই অপেক্ষা করছে। আমি ওদের কথা শুনে জিজ্ঞেস করি, আপনারা আসছেন, আমি যাব। যাবার আগে একটু বলুন তো আসল ঘটনাটা কি? তখন আমার কথায় একজন বলে, কি আর বলবো কবিরা সাহেব, আমরা নদী এলাকার মানুষ। আপনি তো জানেন, নদী এলাকার মানুষেরা গোসল করা, জামা কাপড়, থালা বাসন ধোয়ার জন্য নদীর পানি ব্যবহার করে। আমরাও সেরকম। আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। নদীর একটা জায়গায় একটা ঘাট আছে, সেখানে গ্রামের সবাই গোসল করে। আর সমস্যাটা সেই নদীর ঘাটকে নিয়ে। একদিন 8-10 বছরে 3টা বাচ্চা ভর দুপুরে গোসল করছিল নদীতে। গোসল করার সময় হঠাৎ একটা বাচ্চা ডুবে যায় নদীতে। সেই বাচ্চাটা কিন্তু সাঁতার জানত। সাঁতার জানা সত্ত্বেও পানিতে ডুবে যায়। ওই বাচ্চাটা ডুবে যাওয়ায় বাকি 2টো বাচ্চা ওকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ওকে খুঁজে না পেয়ে সেই বাচ্চা 2টো গ্রামে আসে আর সবাইকে খবর দেয়। সেই খবর শুনে সবাই গিয়ে নদীতে ডুবে থাকা বাচ্চাটাকে খুঁজে, কিন্তু কোথাও পায় না। বাচ্চাটাকে খুঁজে না পেয়ে ওর মা বাবা অনেক কান্নাকাটি করে। নিজেদের আদরের সন্তানকে হারিয়ে কে না কান্না করবে বলেন? সে বাচ্চাটিকে সেদিন সারাদিন খোঁজা হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না। এই ঘটনার 3 দিন পর সেই বাচ্চাটির লাশ ভেসে ওঠে সেখানে। বাচ্চাটির লাশ ভেসে ওঠায় আমরা দেখে ওর শরীর সাদা ফ্যাকাশে হয়ে গেছে। ওকে দেখে মনে হয় ওর শরীরে কোনো রক্ত নেই। কি আর করার, বাস্তবতাকে তো মেনে নিতে হবে। বাচ্চাটির লাশ পাওয়ায় আমরা ওর জানাজা পড়িয়ে কবর দেই। এই ঘটনার 2-1 দিন ভয়ে কোনো বাচ্চা সেই নদীতে গোসল করতে যেত না। আস্তে আস্তে যখন দেখা গেল আর কোনো সমস্যা হচ্ছে না, তখন সবাই আবার আগের মতো সেখানে গোসল করতে থাকে। এভাবে কেটে যায় প্রায় 3টা মাস। এই 3 মাসে কিন্তু আর কোনো সমস্যা হয়নি। 3 মাস পর নদীর সেই জায়গায় আবার 2জন বাচ্চা একই সময় ডুবে যায়। এই বাচ্চা দুটো ডুবে যাবার সময় ওখানে একজন মুরব্বী মানুষ গোসল করছিল। উনি এই বিষয়টা দেখেন। উনি বাচ্চা দুটোকে ডুবে যেতে দেখে সবাইকে ডাক দেয়। সবাই এসে বাচ্চা দুটোকে খোঁজে, কিন্তু ওকে কোথাও পান না। ওদের না পেয়ে সবার মাঝে কান্নাকাটি রোল পড়ে যায়। 2টা বাচ্চাকে হারিয়ে সবার মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগের বাচ্চাটার মতো এবারও ঠিক 3 দিন পর সেই বাচ্চা দুটোর লাশ ভেসে ওঠে। বাচ্চা দুটোর লাশ ভেসে ওঠায় সবাই দেখে এই বাচ্চা দুটোর শরীরেও ফ্যাকাশে হয়ে গেছে। ওদের শরীরে মনে হয় 1 ফোঁটা রক্তও নেই। বাচ্চা দুটোর এমন অবস্থা দেখে গ্রামের অনেকেই সন্দেহ করে। ওরা বলে, এদের মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু না। এদের শরীর দেখে এমনটা মনে হচ্ছে না। তখন আমি ওদের কথা শুনে বলি, আপনারা কি কোনো কবিরাজ বা হুজুরকে ডাকেননি? আমার কথায় ওরা বলে, ডেকেছি। বাচ্চা দুটোর লাশ পাবার পর আমরা গ্রামের সবাই মিলে একজন কবিরাজকে ডেকে নিয়ে আসি। সেই কবিরাজ এসে আমাদের সবার মুখে ঘটনা শুনে সেই নদীর পাড়ে যায়। সেখানে গিয়ে উনি বলে, একটা বড় দড়ি নিয়ে আসুন। ওনার কথা মতো দড়ি নিয়ে আসা হয়। তখন উনি সেই দড়ি ওনার কোমরে বাঁধে। আর কয়েকজন বলে, আপনারা এই দড়িটা ধরে রাখুন, আমি এখন পানিতে ডুব দিব। আমি যখন এই দড়িটা পানির নিচ থেকে টান দিব, তখন আপনারা আমাকে টেনে তুলবেন। সেই কবিরাজের কথায় আমরা বলি, কেন আপনি পানিতে ডুব দিবেন কেন? আমাদের কথা সেই কবিরাজ জানায়, এই নদীর পানির নিচে জিনেরা থাকে। সেই জিনেরাই বাচ্চা দুটো, আগের বাচ্চা মোট 3টা বাচ্চাকে মেরে ফেলছে। আমি পানিতে ডুবে ওদের জগতে যাব আর সরাসরি ওদের সাথে কথা বলবো।
এই বলে উনি পানিতে নামে আর ডুব দেন। উনি ডুব দেওয়ার পর প্রায় ১ ঘন্টার বেশি কেটে যায়, কিন্তু উনি নিচ থেকে কোনো দড়ি টানতেন না। এভাবে কেটে যায় ৩টা ঘন্টা। ৩ ঘন্টা পর সবাইকে অবাক করে দিয়ে সেখানে ভেসে ওঠে সেই কবিরাজের লাশ। কবিরাজের লাশ এভাবে হঠাৎ ভেসে ওঠায় ভয়ে শুরুতে কেউ নদীতে নামতে সাহস করে না, কিন্তু ওনাকে তো উপরে তুলতে হবে, তাই কিছুক্ষণ পর ওনাকে টেনে উপরে তোলা হয়। উপরে তোলার পর গ্রামের সবাই মাঝে আতঙ্ক ও ভয় আরও বেশি চেপে বসে। সবাই সেই কবিরাজকে তার বাড়িতে রেখে আসে। এই ঘটনার পর গ্রামের আর কেউ ভয়ে সেই নদীতে গোসল করতে যায় না। এভাবে কেটে যায় ১টি মাস। আগেই তো বলছিলাম আমাদের গ্রামের সবাই নদী ছাড়া অচল। তাই ১ মাস পর আবার একজন দুজন করে সে নদীর ঘাটে আবার গোসল করতে শুরু করে। ওদের দেখা দেখি আস্তে আস্তে আবার সবাই আগের মতো নদীতে গোসল করতে থাকে। এভাবে কেটে যায় আরও ১ থেকে ১.৫ মাস। কবিরাজ মারা যাবার ঠিক ৩ মাস পর আমাদের গ্রামের আরেকটা বাচ্চা সেখানে ডুবে যায় ও ৩ দিন পর ওর লাশ ভেসে ওঠে। এরপর সবাই বুঝতে পারে এখানে ৩ মাস পর পর কেউ না কেউ ডুবে যায়। এই বাচ্চারা ডুবার পর আমরা আরও অন্য কবিরাজের কাছে গিয়েছি, কিন্তু কেউ ওটার সমাধান দিতে পারেনি। আমরা যেই কবিরাজকে নদীর পাড়ে নিয়ে আসি না কেন, সেই এসে বলে আমি এই কাজ করতে পারবো না, এখানে যারা থাকে তারা অনেক শক্তিশালী, আমি ওদের সাথে পারবো না। এভাবে বেশ কয়েকজন কবিরাজের কাছে ঘোরাঘুরি করার পর একজন কবিরাজ আপনার ঠিকানা দিল। ওনার কাছে ঠিকানা নিয়ে আসলাম আপনার কাছে। এখন আপনি না করবেন না, দয়া করে আমাদের সাথে চলুন। সালাম দাদুর মুখে এসব ঘটনা শুনে আমি বললাম, তারপর কি হলো দাদু? তুমি কি গেলে তাদের সাথে? আমার কথা জবাবে দাদু বললেন, না, না গিয়ে কি আর উপায় আছে? ওরা কত আশা নিয়ে আসছিল আমার কাছে। আমি সেদিন ওদের অনুরোধে ওদের গ্রামে যাই। আমি ওদের গ্রামে যাবার পর যাদের বাচ্চা এতদিন মারা গেছে তারা সহ অনেকেই কান্না করতে থাকে। আমি ওদের কান্না দেখে বলি, আপনারা কান্না করবেন না, আমি দেখি কি করতে পারি। আল্লাহর রহমতে আমি আপনাদের উপকার করার চেষ্টা করব। এই বলে আমি ওদের সাথে নদীর ঘাটে যাই। সেখানে গিয়ে জায়গাটা দেখি। আমি জায়গাটা দেখে বুঝতে পারি এখানে যারা আছে তারা সাধারণ কেউ না। বিষয়টা ভয়ঙ্কর কিছু হবে জেনেও আমি সবাইকে বলি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি কালকে আবার আপনাদের গ্রামে আসব আর কাল ওখানে থাকা জিনদের হাজির করে কথা বলবো। এই বলে আমি সেদিনের মতো বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সেদিন রাতের ঘটনা, আমি বাজার থেকে বাড়িতে ফেরার সময় আমার পেছন থেকে কেউ একজন বলে ওঠে, সালাম, দাঁড়াও। কেউ আমার নাম ধরে ডাকায় আমি পিছনে ঘুরে তাকাই। পিছনে তাকিয়ে দেখি একটা ছায়া আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি ছায়াটা দেখে ভয় না পেয়ে বললাম, কে আপনি? না, আমার কাছে কি চাইছেন? আমার কথায় সেই ছায়াটা বলে, সালাম, তোমার সাথে একটু কথা বলতে আসলাম। তুমি আজকে যে গ্রামে গিয়েছিলে সেখানে আর কখনো যাবে না। তুমি হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো আমি কে। আমি এই নদীতে থাকা জিন। আমি তোমাকে সাবধান করতে আসলাম। তুমি যদি আমার কথা না শুনে যদি ওখানে কালকে যাও, তাহলে কিন্তু বাকি কবিরাজদের মতো তোমারও ক্ষতি হবে। এই বলেই সেই জিনটা চলে যায়। ও চলে যাওয়ার পর আমি বাড়িতে চলে আসি। আমি একজন কবিরাজ, তাই এসব বিষয় আমার আগে থেকে জানা। জিনেরা এরকম নানা বাধা সৃষ্টি করে, ওদের কথায় ভয় পেলে চলে না। সেই জিনটার কথায় আমি কোনো ভয় পাই না, কোনো ভয় না। পরের দিন সন্ধ্যায় আমি আবারও সেই গ্রামে যাই। সেখানে যাবার পর গ্রামের সবার মাঝে একজন মানুষের শরীরে আমি সেই জিনকে হাজির করি। সে জিন হাজির হবার পর আমাকে বলে, সালাম, তোকে কাল এত করে মানা করার পরও তুই কেন আসলি? সে জিনের কথায় আমি বলি, আমার কথা ছাড়, তোকে যে জন্য হাজির করছি সেটা বল। তুই গ্রামের বাচ্চাদের এভাবে ডুবিয়ে মেরে ফেলিস কেন? কিন্তু আমার কথা সে জিন কিছু না বলেই চুপ করে থাকে। তখন আমি আমার পড়া পানি ওর উপরে ছিটিয়ে দিলে তখনও বলে, সালাম, সাহস দেখাবি না বলে দিলাম। আমরা নদীর ওইখানে থাকি অনেক বছর হলো। কেউ যদি আমাদের ডিস্টার্ব করে তাহলে তাকে মেরে ফেলি। কিসের ডিস্টার্ব? ওটা গ্রামের মানুষের ঘাট, সবাই ওখানে গোসল করে। তোদের থাকতে ডিস্টার্ব হলে তোরা অন্য কোথাও যা। তখন সেই জিন বলে, বললাম না আমরা ওখানে থাকি অনেক বছর ধরে, আমাদের ওখান থেকে কেউ সরাতে পারবে না। ওর কথায় আমি বললাম, আচ্ছা তোরা কয়জন থাকিস ওখানে? তখন ও বলে, আমরা 7 জন থাকি ওখানে। আমরা 7 ভাই, সবারই বয়স 1000 বছরের বেশি। আমি তোর কাছে জবাব দিতে আসিনি, তোকে শুধু এটাই বলবো, এখান থেকে চলে যা। আর আমাদের কাছে কেউ ডিস্টার্ব করলেই তাকে মরতেই হবে। সেই জিনের কথায় আমি বলি, তুই বললে কি হবে নাকি? তোরা 7 জন হোস আর 10 জন হোস, এটা আমার দেখার বিষয় না।
আমি শুধু জানি তোরা ওই জায়গা থেকে চলে যাবি। আমার কথা সে জিন বলে, তোর সাহস দেখে আমি অবাক হই সালাম। তুই আমাদের হুমকি দিস, আমাদের বিষয়ে ভালোভাবে জেনে তারপর কথা বলতে আসবি, নইলে তোর সাথে তোর বংশ নির্বংশ করে দেব। এই বলে তখনকার জন্য সেই জিনেরা চলে যায়। ওরা চলে যাবার পর আমি গ্রামের সবাইকে বলি, আপনারা কেউ ভয় পাবেন না, আমি এর শেষ দেখেই ছাড়ব। আমি কালকে সন্ধান আবার আসব, আর কাল হবে ওদের শেষ দিন। কাল আমি ওদের বন্দি করে ছাড়ব। কথাটা বলে আমি বাড়ির দিকে আসতে থাকি। রাত তখন 10টা হবে। আমি বাড়ির দিকে আসার সময় 6টা জিন আমার সামনে এসে দাঁড়ায়। আমি ওদের দেখে ভয় না পেয়ে উল্টো তাদের বলি, দেখ, আমার সামনে দাঁড়াবি না, বাড়িতে যেতে দে। আমার কথায় 6জন জিনের মধ্যে বড় জিনি উনি আমার দিকে এগিয়ে এসে বলে, সালাম, তোকে এতবার না করার পরেও কেন আমাদের সাথে লাগতে গেলি? তুই কি আমাদের বিষয়ে ভালোভাবে জানিস? ওখানে খুব তো বড় বড় কথা বলছিলি, এখন কোথায় যাবি? ওদের কথায় আমি বলি, আমাকে ভয় দেখিয়ে পার পাবি ভাবছিস? আজকে তো ক্ষমতা দেখিয়ে ওখান থেকে চলে আসছি, কাল দেখব তোদের কত শক্তি। কাল আমাদের কথা না শুনলে বন্দি করব তোদের। আমার কথা কিন্তু শুনতে হবে কাল, নইলে বন্দি হবি তোরা। আমার কথায় ওরা বিকট শব্দে হাসতে থাকে আর বলে, বন্দি? আমাদের বন্দি করবি? না রে, তোকে অনেক সাবধান করছি, কিন্তু কিন্তু তুই কবিরাজি বন্ধ না করে কবিরাজ তুই বারবার আমাদের কথার বিরুদ্ধে গিয়ে কাজ করছিস। কথাটা বলে বড় চিন্তা হাত উপরে তুললেন, আর সাথে উপর থেকে ধপাস করে আমার সামনে পড়লেন আমার ছেলের লাশ। আমার ছেলেকে ওরা মেরে ফেলছে। ছেলেটাকে মেরে আমার সামনে ফেলে বলল, তোর সাহসের ফল পেলি তো? এরপরও যদি কাল ওখানে যাবার সাহস করিস তো তোর পুরো পরিবার শেষ করে দিব। এ বলে সে জিনেরা চলে যায়। ওরা চলে যাওয়ার পর আমি আমার ছেলের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকি, আর সেখান থেকে ওকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে আসার পর আমার স্ত্রী তো দাদিও অনেক কান্না করতে থাকে। দাদু, 1 মিনিট তোমার ছেলে তো অসুস্থ হয়ে মারা গিয়েছিল, আমি এমনটাই শুনছিলাম। আমার কথায় সালাম দাদু বললেন, ওটা সবাই জানে। আসলে আমিও তোর দাদি সবাইকে এটাই বলেছিলাম, ও অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু সত্যিটা হলো সেই জিনেরা আমার ছেলেটাকে মেরে ফেলেছে। ওরা আমার ছেলেটাকে মেরে ফেলার পর আমি ওদের উপর অনেক রাগ করি, আর চিন্তা করি পরের দিন আমি আবার যাব আর ওদের বন্দি করব। এই ভাবনায় আমি বড় বাবা জিনকে ডাকি। আমার ডাকে বড় বাবা জিন আসলে আমি ওনাকে সব ঘটনা খুলে বলি। সব শুনে বড় বাবা জিন বলে, সালাম, সবসময় সাহস দেখানো তো ঠিক না। তোমার ছেলের জন্য খারাপ লাগছে। তোমার ছেলের জন্য খারাপ লাগছে ঠিক, তোমার আমার সাথে আগে কথা বলে ওদের কাছে যাওয়া উচিত ছিল। ওরা পানির নিচে জিন, ওদের বয়স অনেক আমার মতো, আর ওরা আপন 7 ভাই। একজন দুজন হলে তাও কথা ছিল। বড় বাবা জিনের কথায় আমি বলি, তাহলে এখন কি করব? আমি কি আমার ছেলে হত্যার প্রতিশোধ নিব না? আপনি কি বলেন, আমি কাল আবার ওইখানে যাব নাকি? আমার কথায় বড় বাবা জিন বলেন, দেখো সালাম, আমি তোমাকে সাহায্য করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হবে তখন যখন তুমি ওদের বন্দি করতে গিয়ে পরিপূর্ণভাবে পারবে না। মানে ওদের 7জনের মধ্যে যদি একজন বাকি থাকে, সে একজন পরে সে তোমার ক্ষতি করবে। তোমার সেই 7জনকেই একসাথে বন্দি করতে হবে, আর 7জনকেই একসাথে বন্দি করা এত সহজ নয়। শেষমেশ আমি একটা কথাই বলবো, তুমি ওখানে যেও না। বড় বাবা জিনের কথায় আমার অনেক খারাপ লাগে। আমি ওনার কথা মেনে নেই। তখন উনি চলে যায়। নিজের সন্তানের লাশ আমি কাঁধে নিয়েছি। সন্তানকে হারানোর যন্ত্রণা আমাকে আজও কাঁধায়, কিন্তু কাউকে বলতে পারি না। হৃদয় কান্নাটা আজও কাঁদছি আমি। কথাগুলো বলার সময় দাদুর চোখে পানি এসে যায়। এদিকে দাদুর চোখে পানি দেখে আমারও চোখে পানি আসে। আমার অনেক খারাপ লাগে। তখন দাদু বলে, আমি জীবনে অনেক জিন পরি দেখিয়েছি, ছাড়িয়েছি, অনেককে বন্দি করেছি, কিন্তু এই কাজটায় আমি পুরোটা করতে পারিনি। পরের দিন সেই গ্রামের লোকেরা আমার কাছে আসে, কিন্তু আমি ওদের না করে দেই। আমি ওদের বলি, আপনারা আপনাদের গোসল করার ঘাট অন্য কোথাও করুন। আগে যেখানে গোসল করতেন এখন সেখানে গোসল না করে নদীর অন্য কোথাও করুন। আমার কথায় ওরা চলে যায়। এভাবে কেটে যায় 5 বছর। আমি তোকে এই গল্পটা কেন বললাম জানিস? কারণ আজ 5 বছর পর সেই গ্রামের সেই লোকেরা আবার আমার কাছে আসছে। ওরা কাল আসছিল আমার কাছে, ওরা আসায় আমি জিজ্ঞেস করি ঘটনাটা কি। তখন ওরা বলে, কবিরাজ সাহেব, আমরা আপনার কথা মতো আমাদের গোসল করার ঘাট নদীর অন্য স্থানে করি। নতুন ঘাটে গোসল করতে কোনো সমস্যা হচ্ছিল না। কয়েকটা মাস ভালোই চলছিল। 1 বছর পর থেকে নতুন ঘাটেও সমস্যা হয়। ওখানে ওখানে বাচ্চারা হারিয়ে যেতে থাকে।
আমরা নদী এলাকার মানুষ, নদী ছাড়া কেমনে চলবো? শুরুতে সমস্যা কম হলেও ইদানিং বেশি সমস্যা করছে। কিছুদিন পর পর বাচ্চারা ডুবে মারা যাচ্ছে। এরকম হলে এরকম হলে কিভাবে বাঁচবো আমরা? গ্রাম তো আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ওদের কথায় আমি ওদের কি বলবো বুঝতে পারিনি। আমি ওদের বলি আমি অসুস্থ, তাই আমার কিছুদিন সময় লাগবে। আপনারা অন্য কবিরাজ দেখেন। আমার কথায় ওরা অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। আমি ওদের চলে যেতে বলি, ওরা চলে যায়। সালাম দাদুর কথায় ওনাকে বললাম, তাহলে কি ভাবছো? তুমি কি ওখানে যাবে না? আমার কথায় দাদু বললেন, না যাব না। দাদুর কথা জবাবে আমি বললাম, দাদু তুমি যাবে, তোমাকে যেতে হবে। তোমার সন্তানের হত্যার প্রতিশোধ তুমি নেবে। আমার কথায় দাদু কিছু বলতে না পেরে বললেন, কি বলিস? কিছুই তো বুঝতে পারলাম না। দাদুর কথায় আমি বললাম, সেটা সময় হলে জানতে পারবে। আমি এখন বাড়িতে চাই। কথাটা বলে বাড়ির দিকে যেতে লাগলাম। তখন দাদু পিছন থেকে ডাক দিয়ে বলল, তোদের কি খবর? বাচ্চা কাচ্চা কি নিবি না? দাদুর কথায় আমি মুচকি একটা হাসি দিয়ে বললাম, আর বাচ্চা? এখনও মা বাবা জানে না আমারও আয়শাপুরীর কথা। আমি সালাম দাদুর ওখান থেকে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে আমার রুমে যেতেই দেখলাম আয়শাপুরী বসে আছে। ছোট করে একটা কথা বলি, অনেক হয়তো আমার এই গল্পটা নতুন শুনছেন, তাদের বলি, আয়শাপুরী আমার বউ। আয়শাপুরীর হাতে একটা বিশেষ চুড়ি আছে, যেটার শক্তি অনেক। ওর চুড়িটার জন্য সহজে কোনো জিনপরি ওর সাথে যুদ্ধে পারে না। আশাপুরি আমার বউ, এই কথা শুধু সালাম দাদু জানে, আমার মা বাবা এখনও জানে না। আশাপুরীকে নিয়ে অনেক গল্প আছে এই চ্যানেলগুলোতে, শুনে নেবেন। অনেক ভালো লাগবে আশা করছি এই চ্যানেলে আছে। যাই হোক, এখন গল্পে ফিরি। আমি রুমে গিয়ে আশাপুরীকে দেখার পর বললাম, মহারানী আপনি ঘরে কি করছেন? আমার কথায় আশাপুরী আমার দিকে তাকিয়ে বলল, এটা বুঝি শুধু তোমার একার ঘর? আমার না বুঝি, এটা আমারও ঘর। হ্যাঁ হ্যাঁ, তোমারও ঘর। আচ্ছা মহারানী, আমার জন্য কি রান্না করছেন? আমার কথায় তখন আশাপুরী বলল, আমি বুঝি রান্না করি? রান্না তো করে তোমার মা। আমি তো এখনও অদৃশ্যভাবে থাকি। আমি যে তোমার বউ সেটাই তো এখন ওদের বলনি। আমি গিয়ে বলি, কেমন? দাঁড়াও, না না প্লিজ যেও না। মা বাবা তোমাকে দেখেই তো জ্ঞান হারিয়ে যাবে ভয়ে। যেও না, আমি সময় করে বলবো একদিন। আমার কথায় পরি বিছানায় বসে বলল, ঠিক আছে। না বললেও আমি কোনো একদিন ওদের সামনে আসব। এদিকে তখন মা আমার রুমে আসলেন। রুমে এসে বললেন, কী রে কবিরাজ, কোথা থেকে ফিরলি? ঘরে এসে আমার সাথে আবার কার সাথে কথা বলছিস? ভূতের সাথে কথা বলিস নাকি? ভূত না মা, পরি। মা বলে, কি পরি মানে? আমি বলি, আরে না মা, মানে এমনি মজা করলাম। যাও আমার জন্য ভাত নিয়ে আসো, ভাত খাবো, ক্ষুধা পেয়েছে। আমার কথায় মা ভাত আনতে গেলেন। এদিকে আমার কাণ্ড দেখে আশাপুরী হাসছে আর বলছে, মাকে বলে দিতা আমি কে। আশাপুরী অদৃশ্যভাবে বসে আছে। মা ওকে দেখতে পাচ্ছে না আমি ছাড়া। মা খাবার ঘরে গিয়ে খাবার নিয়ে এসে আমাকে দিয়ে চলে গেলেন। তখন আমি বিছানায় বসে বসে খাবার খেতে লাগলাম। আর আয়েশাকে বলল, নাও হাঁ করো। আয়েশাকে এটা বলাতে আয়েশা তখন একটা মুচকি হাসছে। আমার কথা জবাবে ও বলল, না তুমি খাও। এটা কিভাবে হয়? তুমি বসে থাকবা, আমি তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো বুঝি? এক মিনিট, আমার ফ্রিজে মিষ্টি আছে। কথাটা বলে ফ্রিজে রাখা মিষ্টিগুলো ওকে খেতে দিলাম। আর আমি ভাত খেতে খেতে বললাম, আয়েশা শোনো না, একটা কথা জানার ছিল। আমাকে পানির নিচে জিনদের সম্পর্কে বলো তো, ওরা নাকি অনেক শক্তিশালী হয়। আমার কথাই ও বলল, কেন হঠাৎ এসব জানতে চাইছো কেন? আরে বলো না, আমি আগে ওদের বিষয় শুনি তারপর বলছি সব। আমার কথায় আয়শা বলল, তুমি ওদের বিষয় জানতে চাও তো ঠিক আছে, চলো। তোমাকে শুধু জানাবো না, তোমাকে ওদের জগৎ দেখিয়ে নিয়ে আসবো। মানে কি বললো? ওদের জগৎ মানে? তখন আয়শা বলল, তোমাকে পানির নিচের জিন জগৎ নিয়ে দেখিয়ে আসবো। ওখানে আমার বাবার একজন বন্ধু থাকেন, উনি পানির নিচের জিন। ওনার পেশা, উনি একজন হেকিম জিন, যিনি জিনদের চিকিৎসা করেন। আমি তোমাকে নিয়ে ওনার কাছ থেকে ঘুরে আসবো। এতে ওদের সম্পর্কে জানাও যাবে, দেখাও যাবে। আশাপুরীর কথায় একটু ভয় করলে ওর কথায় আমি রাজি হই। তখনও বলে, দিনের বেলা গেলে তো তোমার মা বাবা তোমাকে খুঁজবে, রাতে যখন শুবে তখন নিয়ে যাবো, কেমন? ওর কথায় রাজি হই বললাম, ঠিক আছে তাই হবে। এ বলে দুজন আরও কিছুক্ষণ গল্প করলাম। এভাবে দিনটা পেরিয়ে রাত হলো। রাত হতে আমি রাতের খাবার খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। তখন আশাপুরী বলল, তাহলে এখন যাওয়া যাক, কি বলো? আয়শাপুরীর কথায় আমি বললাম, ঠিক আছে চলো। আমার কথায় আয়েশা আমাকে নিয়ে যেতে লাগলেন পানির নিচে জিন রাজ্যে। আমি বুঝতে পারছিলাম ও আমাকে ঝড়ের বেগে নিয়ে যাচ্ছে। আমি চোখ খোলা রাখতে পারছিলাম না। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ বুঝতে পারি আমি মনে হয় পানির নিচে ডুবে যাচ্ছি। এরকম অবস্থায় আমার একটু ভয় করছিল। তখন আমি আশাপুরীর হাত শক্ত করে চেপে ধরলাম।
এভাবে কিছুক্ষণ চলার পর আমি দেখলাম এক অবাক করা দৃশ্য। পানির নিচে এত সুন্দর রাজ্য, এত সুন্দর প্রাসাদ থাকতে পারে, সেটা আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আয়শাপুরী আমাকে পানির নিচে একটা জিন রাজ্যে নিয়ে গেল। সেখানকার জিনেরা কেমন অদ্ভুত দেখতে! না মানে এর আগেও আমি অন্য জিনদের দেখেছি, কিন্তু এদের মতো কাউকে দেখিনি। আমরা সেখানে যাবার পর আয়শাপুরী একটা প্রাসাদের ভিতরে আমাকে নিয়ে গেল। ওখানে যাওয়ায় আয়েশার বাবার বন্ধু জিন বললেন, আরে মা আয়েশা, কেমন আছো? কয়েক বছর পর আসলে। তোমার মা বাবা মারা যাওয়ার পর আমিও তোমাদের ওদিকে তেমন যাই না। একবার গিয়েছিলাম, গিয়ে শুনলাম তুমি নাকি তোমাদের রাজ্যে থাকো না, মানব সমাজের আশেপাশে থাকো। ওনার কথায় আশা বললেন, হ্যাঁ আমি মানুষদের সমাজে থাকি, শুধু থাকি না, এই যে একে দেখতে পাচ্ছেন যে ও হচ্ছে আমার স্বামী, ওকে আমি বিয়ে করেছি। তুমি মানুষকে বিয়ে করেছ? তোমাদের সর্দার তোমাকে কিছু বলেনি? আয়েশা বলেন, না আমি তো আর আমাদের রাজ্যে যাই না, বলবে কি করে? ও আমার স্বামী, ওর নাম নিষাদ। ও আপনার পানির নিচে জিনদের বিষয়ে জানতে চেয়েছিল। যদিও মানুষদের এই জিন রাজ্যে আসা ঠিক না, তবুও ওর ইচ্ছে করছিল বলে ওকে নিয়ে ঘুরতে আসলাম। এতে কোনো সমস্যা হবে না তো? না মা, সেরকম কোনো সমস্যা হবে না। তুমি তোমার স্বামীকে নিয়ে আমাদের রাজ্যটা ঘুরে দেখাও, কোনো সমস্যা নেই। কিন্তু ও যেন আমাদের রাজ্যের কোনো জিনিস সাথে করে নিয়ে না যায়, আর কোনো গাছের পাতাও ফুল না ছেড়ে। ওনার কথায় আশা বললেন, এসব বলতে হবে না, আমি ওকে সব বুঝিয়ে বলবো। এই বলে আমরা ওনার প্রাসাদে কিছু খাবার খেলাম। খাবার শেষে আয়শাপুরী আমাকে ওই জিন রাজ্যটা ঘুরে দেখালেন। রাজ্যটা ঘোরার সময় আয়েশা আমাকে বললেন, এখন বলো তো আসল ঘটনা কি? পানির নিচে জিনদের বিষয়ে জিজ্ঞেস করছিলে কেন? ওর কথায় আমি বললাম, বলছি তার আগে বলো, পানির নিচে জিনদের শক্তি কেমন, তুমি কি ওদের সাথে পারবে? আমার কথায় আয়েশা বলল, নিশাদ তুমি তো মানুষ, তাই আমার হাতের এই চুড়ির বিষয় জানো না। আমার সাথে সে জিন পারবে না। পুরো দুনিয়াতে যত জিন আছে তাদের মধ্যে অল্প কিছু জিন আছে, তাদের সাথে আমি পারবো না। এছাড়া বাকি যত জিনের কথা বলো না কেন, কেউ আমার সাথে পারবে না। আমার যত যত চুড়ি আছে যার কাছে, সে পারবে, কারণ ওর শক্তিও আমার শক্তি সমান সমান। আয়েশার কথায় আমি বললাম, বুঝতে পারছি। আয়েশা, তোমাকে একটা কাজ করতে হবে। আমার কথায় ও মুচকি একটা হাসি দিয়ে বলল, সালাম দাদুর জন্য নাকি? ওর কথায় ওর দিকে তাকিয়ে বললাম, এত তাড়াতাড়ি খবর কিভাবে পাও? সবই তো জানো দেখছি। আয়েশা, সালাম দাদুর জন্য অনেক খারাপ লাগছে আমার। তুমি জানো, আমরা গ্রামবাসীরা জানি সালাম দাদুর ছেলে অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু না, ওকে একদল জিনেরা মেরে ফেলছে। আমি সালাম দাদুকে এর আগে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু আমাকে গল্পটা শোনানোর সময় কান্না করে ফেলেছে দাদু। অনেক কষ্ট পেয়েছেন উনি। আমি সালাম দাদুকে এর আগে কখনোই তো এভাবে কাঁদতে দেখিনি। নিজের সন্তানের লাশ দেখেও দাদু ওই জিনদের কিছু করতে পারেনি। আয়েশা, আমি চাই তুমি ওই জিনদের মোকাবেলা করো। না বলিও না, তুমি পারবা আমি জানি। আমার কথায় আয়েশায় কিছু না বলে আমাকে জিন রাজ্য থেকে আমার বাড়ি, আমার ঘরে নিয়ে আসলেন। ঘরে এসে বললেন, আমি তোমার বউ না? আমাকে অনুরোধ করে কেন আদেশ করবা? আমাকে বলো তুমি কি করতে হবে। তুমি যা বলছো তাই হবে। এখনও সকাল হতে একটু দেরি। তুমি একটু ঘুমাও। সকাল হলে সালাম দাদুর কাছে যাবা আর বলবা ওই গ্রামে আবার যেতে গিয়ে রিচুয়াল করে ও জিনদের হাজির করতে। বাকিটা বড় বাবা যেন আমি দেখে নেব। কথাটা বলে আয়শা অদৃশ্য হয়ে গেল। ও চলে যাবার পর আমি বাকি রাতটুকু ঘুমিয়ে পার করলাম। সকাল হতেই আয়েশার কথা মতো আমি সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। দাদুর কাছে যাওয়ায় উনি আমাকে দেখে বললেন, কিরে নিষাদ, সকালবেলা আমার বাড়িতে? তোকে আবার জেনে ধরল নাকি? দাদুর এমন মজার কথায় আমি হেসে বললাম, আমাকে জেনে ধরার সাহস পাবে নাকি? জানো না আমি পরিস্বামী? আমি হেসে উঠলাম কথাটা বলে। আমার কথায় দাদু হেসে বলল, আয় আয়, বস, নাস্তা খেতে খেতে কথা বলি। দাদুর কথায় ওনার পাশে বসে খাবার খাচ্ছি। তখন দাদু খেতে খেতে বলল, সকালবেলা আসছি, কিছু বলবি কি? কি হয়েছে, কিছু বলবি? ওনার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। তখন দাদু জিজ্ঞেস করলো, বল কি বলবি? দাদুর কথায় আমি মুখের খাবারটা শেষ করে পানি খেয়ে বললাম, দাদু, সময় এসে গেছে প্রতিশোধ নেয়ার। আমার কথায় দাদু কিছু না বুঝে বললেন, মানে কি বলিস, কিসের প্রতিশোধ? ওনার কথায় আমি বললাম, ছেলে হত্যার প্রতিশোধ। তুমি আজকে সন্ধ্যায় ওই গ্রামে যাবে আর রিচুয়াল করে ওই জিনদের হাজির করবে, কথা বলবে, ওরা বেশি বাড়াবাড়ি করলে বন্দি করবে। আমার কথায় দাদু কিছু বলতে যাবে, তখন আমি বললাম, চিন্তা করো না, এসব আমি বলছি না, আয়শাপুরী বলছে। তুমি বড় বাবা জিনকে ডাকো আর সন্ধে থাকতে বলো, উনিও আয়শাপুরী তোমার সাথে থাকবে, চিন্তা করো না। আল্লাহর রহমতে তুমি আজ ওদের পরাজিত করতে পারবে। আমার কথায় দাদু একটু সাহস পেয়ে বললেন, ঠিক আছে, সন্ধ্যায় আসিস আমার কাছে, একসাথে যাব।
দাদুর কথায় রাজি হয়ে চলে গেলাম বাড়িতে। সেদিন সন্ধ্যাবেলা আবার দাদুর কথা মতো ওনার কাছে আসে উনি বললেন, চল। এ বলে দুজন হাঁটতে হাঁটতে ওই গ্রামের দিকে রওনা করলাম। তখন আমি দাদুকে জিজ্ঞেস করলাম, বড় বাবা জিনকে বলছো? আমার কথা জবাবে দাদু বললেন, হ্যাঁ। এভাবে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই গ্রামে। সেখানে যাওয়ায় গ্রামের সবাই দাদুর কাছে আসলেন। তখন দাদু বললেন, আপনারা আমাকে একটু জায়গা দিন, আমি ওই জিনদের হাজির করব। দাদুর কথা মতো সবাই দাদুকে একটু জায়গা করে দিলেন। তখন দাদু একজনের শরীরে সেই জিনদের আবার হাজির করলেন। সেই জিনগুলো হাজির হয়ে বললেন, সালাম, তোর এত বড় সাহস, আবারও আসছিস? তোর কি আগের কথা মনে নেই? মনে নেই তোর ছেলের কথা? সে জিনদের কথায় দাদু বললেন, আপনাদের অত্যাচারে আমি গ্রামের লোকদের বলছি তাদের গোসল করার ঘাট নদীর অন্যদিকে করতে। ওরা তাই করছিল। এখন আপনারা নতুন ঘাটের মধ্যে সমস্যা করছেন কেন? কেন গ্রামের বাচ্চাদের মেরে ফেলেন? দাদুর কথায় ওরা বলল, আমাদের যা ভালো মনে হবে আমরা করব। এর জন্য তোর কাছে জবাব দিব কেন? এখান থেকে চলে যা, নইলে আজকে হবে তোর শেষ দিন। ওদের কথায় দাদু রেগে গিয়ে গ্রামের সবাইকে বললেন, আপনারা সবাই ঘরে চলে যান, একটা মানুষও থাকবেন না এখানে। দাদুর কথায় সবাই চলে গেলেন ঘরে। তখন দাদু বললেন, সাহস থাকলে সশরীরে সামনে আয়। দাদুর এমন কথায় সেই 7 জন জিন তাদের ভয়ানক বিশাল শরীর নিয়ে সেখানে হাজির হলেন। তখনই দাদুর কাছে আসলেন বড় বাবা জিন ও আয়শাপুরী। বড় বাবা জিন ও আয়শাপুরীকে দেখে সেই খারাপ জিনগুলো বললেন, সালাম, এদের দুজনকে নিয়ে এসে আমাকে আমাকে কি বুঝাতে চাস তুই? আমাকে তুই ভয় দেখাচ্ছিস? আমি দেখ ওদের কি অবস্থা করি। কথাটা বলে সে 7 জন জিনের মধ্যে যিনি বড়, উনি বড় বাবা জিনের দিকে রেগে এগিয়ে আসতে যাবেন, এমন সময় আশা করি সে জিনের বুকের মধ্যে একটা আঘাত করলেন। আর সাথে সাথে ওই জিনটা ব্যথায় চিৎকার দিয়ে পড়ে গেল মাটিতে। সে জিনটা মাটিতে পড়ে যাবার সাথে সাথে আরেকটা জিন আয়েশার দিকে এগিয়ে আসায় এটাকেও আয়েশা আঘাত করে আহত করলেন। দুজনকে এভাবে আঘাত করার পর বাকি 5 জন ভয়ে থতমত খেয়ে বললেন, আয়শাপুরী দাঁড়াও, ওকে আমরা হার মেনে নিচ্ছি। আমরা আজকের পর আর গ্রামের কোনো বাচ্চাকে মেরে ফেলবো না, কারো কোনো সমস্যা করব না। আমাদের এবারের মতো মাফ করে দাও। ওদের কথায় আয়শাপুরী বড় বাবা জিনের দিকে তাকিয়ে ওদের বললেন, আপনারা যেহেতু আমার বয়সে বড় চিন, বড় হয়ে আমার কাছে মাপ চাচ্ছেন, আজ প্রথমবার বলে আপনাদের মাফ করে দিলাম। আজকের পর গ্রামের কারো কোনো ক্ষতি করার চেষ্টা করলে সেদিন আর মাফ পাবেন না। যান, চলে যান। আয়শার কথায় সেই 7 জন জিনেরা চলে গেল। ওরা চলে যাবার পর আয়শাপুরী ও বড় বাবা জিন অদৃশ্যভাবে রইল। তখন সালাম দাদু সবাইকে ডাকায় সবাই ঘর থেকে বেরিয়ে এসে দাদুকে জিজ্ঞেস করলেন, কবিরাজ সাহেব, কি হলো? আপনি কি সেই জিনদের সাথে কথা বললেন? আমরা তো আপনার কথা মতো ঘরে ছিলাম, জানি না এখানে কি হলো, আপনি বলুন আমাদের। তখন দাদু বললেন, আমার যা করার আমি করছি। ওই জিনেরা আমার কাছে মাপ চেয়ে চলে গেছে। ওরা বলছে আজকের পর গ্রামের আর কোনো বাচ্চাকে মারবে না, গ্রামের কারো কোনো ক্ষতি করবে না। আপনারা এখন থেকে নদীতে গোসলও আপনাদের যা যা কাজ সবই করবেন। এরপরও যদি কোনো ক্ষতি হয় আমাকে জানাবেন, সেদিন ওদের আর রক্ষা হবে না। দাদুর কথায় সবার মুখে হাসি ফুটে সবাই অনেক খুশি হয়। সবাই খুশি হওয়ায় দাদু বলেন, এবার তাহলে আমরা চলে যাই। এই বলে দাদু ও আমি রওনা করি বাড়ির দিকে। আমরা বাড়ির দিকে যাবার সময় আমি দাদুকে বলি, দাদু, ওই জিনেরা চলে যাওয়ায় গ্রামের সবাই তো অনেক খুশি হয়েছে, কিন্তু তুমি মনে হয় খুশি হতে পারোনি, তাই না? কারণ আশাপুরি ওদের বন্দি না করে মাফ করে দিয়েছে তাই। আমার কথায় দাদু বলল, নিষাদ, জিনদের বিষয়ে আমার থেকে আশাপুরি বেশি জানে ও বুঝে। ও যেটা করেছে এটাতে আমি খুশি। ওরা গ্রামের আর কারো কোনো ক্ষতি না করুক, এটাই চাই। এমন সময় আয়েশাপুরী আমাদের কাছে আসলেন আর আমাদের সাথে হাঁটতে হাঁটতে দাদুকে বললেন, দাদু, তোমার নাতিকে বলো না আমার কথা যেন ওর বাড়িতে বলে দেয়। আমার সব সময় লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে ভালো লাগে না। আমি ওর মা বাবার সামনে দৃশ্যমান হয়ে থাকতে চাই। আয়েশার কথায় দাদু বললেন, হ্যাঁ, বলবে বলবে, সামনে কোনো এক সময়ের মধ্যে বলবে। ও যদি না বলে তাহলে আমি ওর মা বাবাকে তোমাদের বিষয় বলবো। দাদুর কথায় আয়েশা মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে, তাই যেন হয়। এই বলতে বলতে সালাম দাদু তার বাড়ির কাছে চলে আসলেন। তখন দাদু আমাকে বলল, আমি তো বাড়িতে চলে আসলাম, যাও তোমরা এখানে এখন থেকো না, আর বাড়িতে চলে যাও এখান থেকে। দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে দাদু, যাও তাহলে, আমি বাড়িতে যাই। কথাটা বলে বাড়ির দিকে যেতে লাগলাম। তখন আয়শাপুরীকে বললাম, তুমি এটা কি করলা? তখন ওই জিনদের যেতে দিলা কেন? ওরা সালাম দাদুর ছেলেকে মেরেছে, আজকে ওদের বন্দি করতা। আমার কথায় আয়শা বললেন, দেখো নিষাদ, কেউ যদি ভুল করে প্রথমবার মাপ চায় তাকে মাফ করে দেওয়া উচিত। সে যেন ভালো পথে ফিরে আসে। প্রথমবার মাফ করার পর যদি ভালো না হয় তাহলে পরের বার তাকে শাস্তি দেওয়া উচিত।
আমি যদি ওদের প্রথমবারই বন্দি করতাম তাহলে ওদের জিন সর্দারের কাছে আমার জবাবদিহি করতে হতো। ওর কথায় আমি বুঝতে পেরে বললাম, ও এই ব্যাপার, তাহলে ঠিকই করেছ, কিন্তু এরপর কখনো ভুল করলে তখন ওদের ছাড়বা না। আমার কথায় আয়েশা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। এদিকে তখন বাড়ির কাছে চলে আসায় আয়েশা অদৃশ্য হয়ে গেল। তখন আমি বাড়িতে ঢুকায় মা বলল, নিশাদ, এ আমি কি দেখলাম? তুই যখন হেঁটে আসছিলি তোর কাছাকাছি কেউ ছিল, একটা সাদা ছায়ার মতো কিছু দেখলাম। মায়ের কথায় আমি চমকে উঠলাম। মা মনে হয় আশাপুরীকে দেখেছে, কিন্তু মাকে বুঝতে না দিয়ে আমি বললাম, তাই নাকি? কই, আমি তো জানি না। বাবা রে, কোন জিন পরি হবে হয়তো। আমার কথায় মা বলল, এভাবে ঘরে ঢুকিস না, গোসল করে তারপরে যা। এই এলো, হলো, যা, রাত্রিবেলা গোসল। কি আর করার, মায়ের কথায় বাইরে তো আর যেতে পারবো না, তাই গোসল করে ঘরে ঢুকলাম। আমি ঘরে যাওয়ায় দেখলাম আয়েশা আমাকে দেখে হাসছে আর বলছে, কেমন লাগে রাত্রিবেলা গোসল করতে? ওর কথায় আমি বললাম, সব তোমার জন্য হলো, তুমি সবসময় অদৃশ্যভাবে থাকতা। ভাগ্য ভালো মা তোমাকে পুরোপুরি দেখেনি, ছায়ার মতো দেখছে। আমার কথার উত্তর না দিয়ে আয়েশা চলে গেলেন, কারণ মা খাবার নিয়ে আসছে আমার ঘরে। খাবার নিয়ে আসায় আমি খেয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে আয়েশাও আমার ভালোই দিন কাটছিল। এভাবে কেটে যায় 3টা মাস। 3 মাস পর একদিন সালাম দাদু একজনকে দিয়ে খবর পাঠায় আমার কাছে, আমি যেন ওনার সাথে দেখা করি। দাদু আমাকে ডাকায়, আমি সেদিন সন্ধ্যায় ওনার বাড়িতে যাই। আমি গিয়ে দাদুকে বলি, দাদু, খবর পাঠিয়েছিলে, জরুরি কিছু বলবে নাকি? তখন দাদু বলল, 3-4 দিন ধরে আমার বাড়িতে আসছিস না, কারণ কি? অসুস্থ নাকি? না দাদু, অসুস্থ না, আসলে নানা বাড়িতে গিয়েছিলাম, মা জোরাজুরি করে নিয়ে গেছে। তুমি বলো আমাকে ডাকার কারণ কি? তখন দাদু বলল, নিষাদ, তোর মনে আছে ওই 7জন জিনের কথা? ওরা তো আবার নতুন করে ঝামেলা শুরু করছে। আজ সকালে ওই গ্রামের সবাই আমার কাছে আসছিল, এসে বলছে, গতকাল ওই গ্রামে একজন না, 2জন একসাথে 3টা বাচ্চা পানিতে ডুবে গেছে, এখনও ওদের লাশ খুঁজে পায়নি। ওদের কথায় আমি জিজ্ঞেস করি, কিভাবে হলো? তখন ওরা জানায়, এবারকার ঘটনাটা অন্যরকম ছিল। গ্রামের অনেকের সাথে বাচ্চারা নদীর অল্প পানিতে মাছ ধরছিল, তখন 3টা বাচ্চা হঠাৎ পানিতে ডুবে যায়। ওদের দেখে মনে হয়েছিল নিচ থেকে ওদের পা ধরে কেউ টেনে নিয়ে গেছে। এমন কথা শুনে আমি আয়শাপুরীকে বললাম, আয়শা, সামনে আসো। ও আমার পাশে অদৃশ্যভাবে ছিল। ওর সামনে আসায় আমি সব বলতে যাব, তখনও বলল, বলতে হবে না, আমি সব শুনেছি। হ্যাঁ, সব শুনেছ, তাহলে বলো এখন কি করব? ও জিনদের এবার কি শাস্তি দিবা? আমার কথায় আশাপুরী বলল, ওদের শাস্তি তো হবে, কিন্তু তার আগে খুঁজে বের করতে হবে ওদের আসল কারণ কি। ওরা এমনি এমনি ওই বাচ্চাদের মারেননি, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো তথ্য সংগ্রহকারী জিন হলে ভালো হতো, ওদের বিষয়ে গভীরভাবে জেনে আসতো। তথ্য সংগ্রহকারী জিনের কথা বলতেই আমার মনে হলো সাজ্জাদ জিনের দাদুর কথা। তখন আমি দাদুকে বললাম, দাদু, সাজ্জাদ জিনের দাদু হলো তথ্য সংগ্রহকারী জিন। আমি সাজ্জাদ জিনকে ডাকি, দেখি ওরা আসে কিনা। কথাটা বলে আমি অনেকদিন পর সাজ্জাদ জিনকে স্মরণ করি। আমার ডাকে কিছুক্ষণ পর সাজ্জাদ জিন আসে। ও এসে আমাকে ও দাদুকে সালাম দিয়ে বলে, কি খবর নিষাদ, আজ এতদিন পর আমাকে স্মরণ করলা? কোনো সমস্যা হয়েছে কি? ওনার কথায় আমি ওনার পরিবারের ভালো মন্দ জিজ্ঞেস করলাম, করে ওনাকে ওই 7জন জিনের বিষয়ে সব খুলে বললাম। সব শুনে সাজ্জাদ জিন বললেন, বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ঠিক আছে, আমি দাদুর কাছে গিয়ে জেনে কাল তোমাদের সব বলবো। কথাটা বলে চলে গেলেন সাজ্জাদ জিন। আর কথা মতো পরের দিন এসে আমাদের যা বললেন সেটা শুনে আমরা সবাই বেশ অবাকই হলাম। সাজ্জাদ বলল, আমি তোমার দাদুকে সব বলার পর দাদু খোঁজ নিয়ে জানতে পারে ওরা 7জন সাধক প্রকৃতির জিন। ওরা ভালো না, ওরা প্রতি 3 মাস পর পর একটা করে বাচ্চাদের ধরতো আর তাদের শরীরের সমস্ত রক্ত দিয়ে পূজা করত। ওগুলো করলে ওদের শক্তি বেড়ে যেত। ওদের লক্ষ্য ছিল 10জন বাচ্চাকে মারা। ওরা ওদের প্ল্যান মতো সেটাই করছে। আস্তে আস্তে ওরা 10টা বাচ্চাকে মারতে সক্ষম হয়। ওরা আগে যেমন শক্তিশালী না হলেও এখন ওরা অনেক শক্তিশালী। সেদিন আশাপুরি ওদের বন্দি করা বা মেরে ফেললে ভালো হতো। ওরা সেদিন আশাপুরীর কাছে এমনি এমনি মাপ চায়নি, ওটা ওদের প্ল্যান ছিল। ওরা জানতো এখন ঝামেলা করা ঠিক হবে না, তাই মাপ চেয়ে চলে যায়। আর 3 মাস পর বাকি 3টা বাচ্চাকে মারার মাধ্যমে 10টা বাচ্চাকে মারা পূর্ণ হয়। এখন ওরা অনেক শক্তিশালী হয়ে গেছে। সাজ্জাদ্দিনের কথায় আশাপুরি, সালাম দাদু ও আমি সবাই অবাক হই। এদিকেই তখন আশাপুরি বলে, ওদের সেদিন ছেড়ে দিয়ে ভুল করেছিলাম, এখন তো ঝামেলায় পড়ে গেলাম মনে হয়। তখন সালাম দাদু বললেন, এখন তো ওদের বিষয়ে সব জেনে গেলাম, এখন কাল আমি ওদের আবারও হাজির করব, আর ওদের কাল কঠিন বিচার হবে। দাদুর কথায় সাজ্জাদ জিন বললেন, কবিরাজ সাহেব, ওই 7 ভাই জিন এখন অনেক শক্তিশালী, আপনাদের এখন ওদের হাজির করতে হবে না। ওরাই এখন আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে।
আপনাদের ক্ষতি করার জন্য ওরাই খুঁজবে আপনাদের। তাই এখন থেকে সবাই সাবধানে থাকবেন। ওর কথায় আমি বললাম, সাজ্জাদ ভাই কি বলেন এসব? তাহলে উপায় কি? আশাপুরি কি তাহলে এখন ওদের সাথে পারবে না? আমার কথায় জবাবে সাজ্জাদ জিন বলল, নিশাদ, তোমার বউ আশাপুরীর শক্তি অনেক। ওই সাতজন জিন যতই শক্তিশালী হোক, আয়েশাপুরীর সাথে পারবে না। এখানে একটা বিষয় বলি, সব সময় কিন্তু শক্তি দিয়ে সব জয় করা যায় না। কারো যেমন শক্তি থাকে, তার দুর্বলতার জায়গাও থাকে। ওরা সাতজন জিন, ওরা সাতজন কিন্তু সহজে একসাথে আয়েশাপুরীর সামনে আসবে না। এখন ধরো আয়েশাপুরী যদি ওদের একজন বা দুজনকে ধরে আঘাত করে বা মেরে ফেলে, তাহলে ওর বাকি ভাইগুলো এসে তোমাকে বা তোমার মা বাবা ও সালাম কবিরাজকে মেরে ফেলবে। ওরা সাতজন সাতদিকে থাকবে। শেষমেশ একটা কথাই বলবো, তোমরা ওদেরকে ডাকো। ওরা যতজন আসুক ওদের সাথে কথা বলো, কেউ যেন কারো ক্ষতি না করে। আমি এখন চলে যাচ্ছি, আমার সাহায্য লাগলে স্মরণ করবে। কথাটা বলে চলে গেল সাজ্জাদ। ওর চলে যাওয়ার পর আমি আশাকে বললাম, দেখলা, তুমি না বলছিলা ওদের ভালো হবার একটা সুযোগ দেওয়া দরকার? এখন হলো তো ভালো। আমার কথায় আশা বলল, আমার সুযোগ দেওয়ার দিয়েছি, কিন্তু ওরা আমার সুযোগ কাজে লাগাতে পারেনি। এটা ওদের ব্যর্থতা। এখন আর ওদের কোনো ক্ষমা হবে না। এই বলে আয়শাপুরী সালাম দাদুকে বললেন, দাদু, আপনি কাল আবার ওই গ্রামে যাবেন আর ওদের হাজির করার চেষ্টা করবেন। আশাপুরীর কথা শেষ হতে না হতে আমাদের সবাইকে অবাক করে দিয়ে সেখানে চলে আসলো ওই সাতজন জিন। ওরা এসে আমাদের চারিদিকে ঘিরে দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে আমি আয়শাপুরীর কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। তখন সেই জিনদের মধ্যে বড় জিনটা কথা বলে উঠলেন। ও বললেন, আয়শাপুরী, এখানে কি নিয়ে আলোচনা করছিস? আমাদেরকে আবার হাজির করার কথা ভাবছিলি মনে হয়? তোদের আর কষ্ট করতে হবে না, আমরা চলে আসছি খোঁজ করে করে তোদের। এখন পারলে কিছু কর। ওনার কথায় সালাম দাদু বললেন, আপনারা তো সেদিন বললেন গ্রামের আর কারো কোনো ক্ষতি করবেন না, তাহলে কেন আবার ৩টা বাচ্চাকে হত্যা করছেন? দাদুর কথায় ওই জিনটা বললেন, আমার কাজ হাসিল করতে আমরা আমাদের কাজ করেছি। আমাদের একটা সাধনা ছিল, আমরা শয়তানের পূজা করতাম, এতে প্রতি ৩ মাস পর পর বাচ্চাদের রক্ত লাগতো। ১০টা বাচ্চার রক্ত দিয়ে আমরা আমাদের কাজ করে শয়তানকে খুশি করে নিজেদের অনেক শক্তিশালী করি। এখন আমরা অনেক শক্তিশালী। শোন আশাপুরী, সেদিন তোকে কিছু বলিনি, আজ বলছি, এখন থেকে আমাদের পিছনে লাগতে আসবি না। তাহলে তাহলে কি করবি? কি করতে পারবি আমার? আশাপুরী রাগান্বিত কথায় সেই জিনটা বলল, তোকে কিছু করতে পারবো না ঠিকই, কিন্তু তোর স্বামী ও তোর পরিবার এদের ছাড়বো না। যে কোনো সময় এরা আমাদের হাতে মারা যাবে। আর তোদের কি হবে? আমার স্বামীও তার পরিবার বা সালাম দাদুর পরিবার, এদের কাউকে মেরে তোরা বেঁচে থাকতে পারবি? পারবি না। এদের কারো কোনো ক্ষতি হলে ভয়ঙ্করভাবে মৃত্যু হবে তোদের। তাই আমার স্বামীও তার পরিবারের কারো ক্ষতি করার চেষ্টা করবি না। মনে রাখবি, এটা একটা পরীর, তার স্বামী ও তার পরিবারের প্রতি ভালোবাসা, পরীর ভালোবাসা। পরীর কথায় সেজিন বলল, তোর এই ভালোবাসা কতদিন থাকে সেটাই দেখব। তুই জানিস না কার পেছনে লাগছিস? আমরা ৭ ভাই কখনো হারিনি। আমাদের সাথে যুদ্ধ কেউ কখনো পারেনি। কেউ হারছে না, হারতে জানি না আমরা। কিন্তু আমি আশা করি আল্লাহর রহমতে ছাড়ব না। তোদের মতো শয়তান প্রকৃতির জিন আমার কিছুই করতে পারবে না। সেদিন অনুরোধ করছিলে বলে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আর না। আজকের পর ওই গ্রামে কারো কোনো ক্ষতি বা নিশাদের পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করবি তো জীবন হারাবি। আর একটা কথাও শুনতে চাই না, চলে যায় এখান থেকে। আয়েশার কথায় ওরা বলল, আয়েশা পড়ি, শক্তি পেয়ে সেদিন আমাদের আঘাত করেছিলি, আজকে আমাদের অপমান করলি। আমরা তোর দেয়া আঘাত ও অপমানের কথা ভুলব না, মনে থাকবে তোর কথা। এ বলে চলে গেল সে জিনরা। ওটা চলা চেবার পর আয়েশা আমাকে বলল, নিশাদ, চলো বাড়ি চলো, এখানে থাকা ঠিক হবে না। কথাটা বলে আয়েশা সালাম দাদুকে বললেন, দাদু সাবধানে থাকবেন, আপনার পুরো বাড়িটাও আপনাদের শরীর সবসময় বন্ধ রাখবেন। কথাটা বলে আয়েশা পরিও আমি বাড়ির দিকে যেতে লাগলাম। এমন সময় আয়েশা বলল, নিশাদ, এখন থেকে রাত করে কোথাও যাবে না। আমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাড়িটা বন্ধ করে দিচ্ছি। আমি তো তোমার মা বাবার সামনে যেতে পারবো না, তাই তোমাকে কিছু আমল শিখিয়ে দিচ্ছি। এগুলো পড়ে তোমার মা বাবার শরীর বন্ধ করে দিবা। ওর কথায় আমি কথা না বাড়িয়ে তাই করলাম। বাড়িতে গিয়ে মা বাবাকে বুঝতে না দিয়ে দোয়া পড়ে ওদের শরীরে ফু দিয়ে খাবার খেয়ে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে আছি। এমন সময় আশা বলল, কি ভাবছো? ওর কথার জবাবে আমি বললাম, একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, যা হবার হবে। কালকে আমি মা বাবাকে তোমার কথা বলবো। জানি না মা বাবা তোমাকে মেনে নেবে কি, তবুও আমি তোমার কথা বলবই। আমি আমি আর এসব ঝামেলা চাই না। তোমাকে আমি কোনো ঝামেলায় আর রেখে যেতে চাই না। কোনোভাবেই ঝামেলায় জড়াতে দিব না। তুমি আমার বউ, নরমালি আমার কাছে থাকবা। আমার কথায় আয়েশা খুশি হয়ে বলল,
সত্যি? তোমার মা আমাকে আমার কথা বলবে বাবা মাকে? হ্যাঁ, আয়েশা, কাল বলবো। এই বলে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কথা মতো আমি মা বাবাকে বললাম, মা, আসলে একটা কথা বলার ছিল। জানি না কথাটা তোমরা কিভাবে নিবা, জানি না মেনে নিবা কিনা, কিন্তু আমার মনে হয় আর লুকোচুরি করা ঠিক হবে না। আমার কথায় মা বাবা আমার দিকে তাকিয়ে বললেন, কি বলবি বল, ভয় পাচ্ছিস কেন? বাবার কথায় আমি বললাম, বাবা, আমি আমি একজনকে পছন্দ করি, ওকে বিয়ে করতে চাই। না মানে বিয়ে করেছি। আমার এমন উল্টোপাল্টা কথায় মা বলল, কি বলিস, ভালো করে বল। তখন আমি তোতলাতে তোতলাতে বললাম, আমি একটা মেয়েকে বিয়ে করেছি। আমার কথায় মা আমাকে অবাক করে দিয়ে বলল, আশাপুরীর কথা বলছিস? আরে, তোমরা জানলে কিভাবে? তোমরা কি আশাপুরীকে চিনো? আমার কথায় বাবা বলল, হ্যাঁ জানি। মানে কিভাবে জানো? আমার কথায় মা বললেন, তুই রাত বেরোতে বাড়িতে আছিস, রুমে এসে কার সাথে জানি কথা বলিস। এছাড়াও সেদিন তোর পিছনে কাকে জানি দেখেছি। সব মিলিয়ে সন্দেহ হওয়ায় আমিও তোর বাবা সালাম চাচার কাছে গিয়ে ওনার কাছে সত্যিটা জানতে চাই। তখন সালাম চাচা আমাদের বলে আসল ঘটনা। তোর আর আয়শাপুরীর সব ঘটনা খুলে বলে। সব শুনে আমরা বেশ অবাক হয়েছিলাম, কিন্তু আয়শাপুরীর মা বাবা নেই আর ও অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে। এরা জানার পর মেনে নিয়েছি। মা বাবার কথায় নিজের শরীরে চিমটি কেটে দেখলাম, এটা কি আসলে সত্যি নাকি স্বপ্ন দেখছি। আমার এমন কাণ্ড দেখে মা বলল, হাতে চিমটি কেটে দেখতে হবে না, এটা সত্যি। এই নিশাদ, শুন, আয়শাকে ডাকতো, আমাদের সামনে আসতে বল। মা বাবার কথায় আমি আয়শাকে সামনে আসতে বললাম। আমার কথায় আশা মা বাবার সামনে আসায় মা অবাক হয়ে বলল, মাশাআল্লাহ, কত সুন্দর! পরীরা বুঝি এমনি হয়? কেমন আছো মা? মায়ের কথার জবাবে আশা বলল, আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা কেমন আছেন? তখন বাবা বলল, আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তোমরা একে অপরকে বিয়ে করেছো, এটা আমাদের আরও আগে বলতে পারতে। যদিও বিষয়টা সহজে মেনে নেওয়ার মতো না, তবুও মেনে নিতে হচ্ছে। তুমি তো আমার ছেলের বউ। এখন কথা হচ্ছে, এটা তো আশপাশের প্রতিবেশীরা একসময় জানতে পারবে। এছাড়াও আমাদের বাড়িতে তো আত্মীয়স্বজনরা আসবে। তখন কি হবে? তুমি কি মানুষরূপে থাকতে পারবে আমাদের সাথে? তখন আশাপুরী আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বাবা, পারবো। আপনারা কাউকে না বললে কেউ বুঝতে পারবে না আমি একটা পরী। আয়শার কথা শুনে বাবা বললেন, ঠিক আছে, তাহলে আমি তোমারও নিশাদের বিয়ে উপলক্ষে কিছু আত্মীয় স্বজনদের দাওয়াত করে খাওয়াই। নইলে তো সবাই বলবে আমার ছেলের বিয়ে হলো অথচ ওরা কেউ জানলো না। বাবার কথায় আয়েশাপুরী কিছু বলল না। তখন মা বাবাকে বলল, হ্যাঁ, এটা করতে হবে, কিন্তু কখন করবা, কোন দিন করা যায়? মায়ের কথা জবাবে বাবা বললেন, সামনে সোমবার করি। আর তো মাত্র 2 দিন 3 দিন। 2 দিন 3 দিন বাকি। 2 3 দিন পর ওদের বিয়ের অনুষ্ঠান হবে। মা বাবার কথায় আমিও রাজি হয়ে গেলাম। মা বাবা আমাদের মেনে নেয়ায় আমরা অনেক খুশি। খুশিতে খুশিতে সেদিনটা চলে গেল। সেদিন রাতের ঘটনা। আমি সালাম দাদুর বাড়ির দিকে রওনা করলাম দাদুকে খুশির খবরটা জানাতে। আমার সাথে আয়শাও ছিল। আমিও আশাপুরি দুজনে গল্প করতে করতে দাদুর বাড়ির দিকে যাচ্ছি। আমরা দাদুর বাড়ির দিকে যাওয়ায় এমন সময় সালাম দাদুর সাথে দেখা। দাদুর সাথে দেখা হতেই ওনাকে বললাম, আরে দাদু, কোথায় যাচ্ছ? আমরা তো তোমার কাছে যাচ্ছি। তুমি তো আবার অনেক বড় উপকার করেছ। মা বাবাকে নাকি আমারও আয়শার কথা বলেছ, ওদের বুঝিয়েছ। জানো, মা বাবা আমাদের মেনে নিয়েছে। আর সামনে সোমবার আমাদের বিয়ের অনুষ্ঠান করবে বলেছে। তাই তো তোমাকে দাওয়াত করতে যাচ্ছিলাম। তা তুমি কোথায় যাচ্ছ? আমার কথার জবাবে দাদু বললেন, আমি তো তোদের বাড়িতে যাচ্ছিলাম একটা জরুরি দরকারে। দাদুর কথায় আমি জিজ্ঞেস করলাম, কি দরকার দাদু, তাও এই রাতের বেলা? তখন দাদু বললেন, তোদের সামনে বিপদ হতে পারে। আশা করি ওই 7 ভাই জিনদের শুরুতে আঘাত করাও পরে অপমান করায় ওরা অনেক রেগে আছে। যে কোনো সময় আমারও তোদের উপর আক্রমণ হতে পারে। আমি বড় বাবা জিনের কাছে খবরটা পেলাম। বড় বাবা জিনকে আমি জিজ্ঞেস করলাম, ওদের হাত থেকে বাঁচার উপায় কী? মানে হঠাৎ করে যেন আক্রমণ করতে না পারে, এটার উপায় কী? তখন উনি আমাকে এই সুতাটা পরিয়ে দেন। এই যে দেখ, আমার হাতে বাঁধা। এই সুতাটা নাকি বিশেষ এক ধরনের সুতা। এটা হাতে বা কোমরে বেঁধে রাখলে ওই জিনেরা কাছাকাছি আসতে পারবে না। বড় বাবা আমাকে সুতা দেয়ায় আমি পড়লাম আর ভাবলাম, তোদের দিয়ে আসি। যা, তাই তোদের বাড়ির দিকে যাচ্ছিলাম। তোর সাথে দেখা হয়ে ভালোই হলো। এই নে, সুতাটা ধর, তুই পড়ে নে, আরেকটা আয়েশাকে পড়তে বল। দাদুর কথায় আমি সুতাটা নিয়ে হাতে পড়লাম। ওদিকে আয়েশা তখন বলল, দাদু, আমার প্রয়োজন হবে না, আপনারাই পড়ে থাকুন। তখন দাদু বলল, না না, প্রয়োজন আছে। 2 দিন পর তোমাদের বিয়ে। এর মাঝে কোনো ঝামেলা হোক, এটা চাই না। তুমি পড়ে নাও। তোমার যে হাতে চুড়ি আছে ওই হাতে পড়ো না, এতে ক্ষতি হতে পারে। অন্য হাতে পড়ো। দাদুর জোড়াজুড়িতে আয়েশা তার হাতে একটা সুতি পড়ালেন। সুতাটা
পরেই দিল। তখন দাদু বললেন, আরও 2টা সুতো দিয়ে বললেন, এই নে নিশাদ, এই সুতো দুটো তোর মা বাবাকে পরিয়ে দিস। আমি তাহলে তোদের বাড়িতে আর না যাই, তোরা বাড়িতে যা, কাল দিনের বেলা আসিস। দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে তুমি যাও। এই বলে আমার বাড়ির দিকে যেতে থাকি। এখন যখন আয়েশা আমাকে বলে এই সময়টাতে, নিশাদ এই সুতাটা পরায় কেমন কেমন জানি লাগছে, তখন আমি বললাম, কেমন লাগে? চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। এই বলে দুজনে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখলাম সালাম দাদু আমার বাড়িতে মা বাবার সাথে কথা বলছে। দাদুকে দেখে অবাক হয়ে বললাম, আরে দাদু, তুমি না বাড়ি গেলা, আমাদের আগে আবার আসলা কিভাবে? আমার কথায় মা বললেন, এই কি বলিস, সালাম চাচা তো কোথাও যায়নি, উনি তো বেশ কিছুক্ষণ আগে থেকে আমাদের সাথে কথা বলছে। এদিকে তখন সালাম দাদু বলছেন, হ্যাঁ নিশাদ, আমি তো কোথাও যাইনি, কি বলছিস তুই? আমি তো একটা জিনে ধরা রুগী দেখতে গেছিলাম, তো ওখান থেকে বাড়িতে ফিরছিলাম, তোর বাড়ির কাছাকাছি আসতে ভাবলাম একটু কথা বলে যাই। দাদুর কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সালাম দাদু, এখানে তাহলে পথে কার সাথে কথা বলে আসলাম? কে বা সুতাটা পুড়িয়ে দিল? আমার মাথা ঘুরতে থাকে। তখন আমি দাদুকেই বাহিরে নিয়ে সব ঘটনা খুলে বলি। সব শুনে দাদু বলে, সর্বনাশ, ওটা তো আমি ছিলাম না। আমার মনে হয় তোদের সাথে খারাপ কিছু ঘটে গেছে। দেখি দেখি তোদের হাতের সুতাগুলো খুলে ফেলে এখনই। দাদুর কথায় আমি আমার হাতের সুতাটা টান দিয়ে খুলে ফেললাম, কিন্তু আশাপুরি তো তার হাত থেকে ওই সুতাটা খুলতে পারে না। ওটা কিভাবে হলো? আশাপুরি অনেক চেষ্টা করছে, আমরাও অনেক চেষ্টা করছি সুতাটা ছিঁড়ার, কিন্তু পারছি না। এটা দেখে সালাম দাদু বলে, নিষাদ টানিস না, ওটা আর খোলা যাবে না, যা সর্বনাশ হবার হয়েছে। আমার মনে হয় এটা ওই জিনদের কোনো চাল ছিল। আমি তো পুরোপুরি জিনকে ডাকি, উনি আসলে সবটা জানতে পারবে। কথাটা বলে দাদু বড় বাবা জিনকে ডাকলেন। দাদুর ডাকে বড় বাবাজি না আসায় সালাম দাদু সব ঘটনা ওনাকে খুলে বললেন। সব শুনে বড় বাবা জিন বললেন, এটা ওই 7 ভাই জিনদের কাজ। ওরা কালো জাদুর মাধ্যমে একটা মায়া সৃষ্টি করে সালামের রূপ নেয়। তাই আশাপুরি অনেক শক্তিশালী হয়েও বুঝতে পারেনি ওটা আসল সালাম না। ওরা যে সুতাটা পরিয়েছে এটা সাধারণ কোনো সুতা না, কোনো সাধারণ সুতা না। আশাপুরি চালিয়েও এখন এটা খুলতে পারবে না। আর এই সুতাটা ওর হাতে থাকার কারণে ওর চুড়ির শক্তি থাকবে না। মানে যতক্ষণ আশাপুরীর হাতে সুতাটা বাঁধা থাকবে, ওই চুড়ি কোনো কাজ করবে না। ওরা আশাপুরীর শক্তি কমাতে এই বুদ্ধি করেছে। বড় বাবা জিনের কথায় আশাপুরী থতমত হয়ে দাঁড়িয়ে রইলেন। এদিকে আমরাও কথাটা শুনে অবাক। তখন বড় বাবা জিন বললেন, যা ভুল হবার তা তো হয়ে গেছে, এখন এটা থেকে বাঁচার বুদ্ধি বের করতে হবে। আমি আমার গোত্রের অন্য জিনদের জিজ্ঞেস করে দেখি এই সুতাটা খোলার কোনো বুদ্ধি আছে কিনা। তোমরা সাবধানে থেকো। কথাটা বলে চলে গেলেন বড় বাবাজিন। এদিকে সালাম দাদু তখন বললেন, আমাদেরকে এভাবে ধোকা দিবে বুঝতে পারিনি। নিষাদ, আজকে রাতে বাইরে কোথাও যাবি না, তুইও আশাপুরি বাড়িতে থাকিস। বড় বাবাজিন কোনো খবর নিয়ে আসলে আমি তোকে জানাবো। কথাটা বলে সালাম দাদুও চলে গেলেন। উনি চলে যাবার পর আমি আয়শাকে বললাম, আয়শা চলো ঘরে চলো, আজকে বাইরে কোথাও থাকা যাবে না। আমার কথায় আয়শা বলল, না নিষাদ, তুমি ঘরে যাও, আমাকে আমার হাতে সুতাটা খোলার রাস্তা দেখতে হবে। এই সুতাটা খুলতে না পারলে আমার চুরির শক্তি কোনো কাজ করবে না, আর তখন সেই জিনেরা এসে আমারও তোমার উপর আক্রমণ করতে পারে। কিন্তু আয়শা, বড় বাবা কিন্তু বলল, কোনো উপায় দেখবেন, তুমি দয়া করে বাইরে যেও না, আসো ঘরে আসো। তুমি কোনো চিন্তা করো না নিষাদ, তুমি ঘরে যাও, আমি একটু আসছি। কথাটা বলে আশাপুরি চলে গেলেন। ও চলে যাওয়ার পর আমি চিন্তায় ঘরে গেলাম। ঘরে যাওয়ায় মা বাবা বললেন, নিষাদ, বাইরে দাঁড়িয়ে সালাম চাচার সাথে কি কথা বলছিলি? মা বাবা সত্যিটা শুনলে চিন্তা করবে বলে ওদের বললাম, না মা, তেমন কিছু না, আমারও আশাপুরের বিয়ের অনুষ্ঠানের বিষয়ে কথা বলছিলাম। এই বলে ঘরে চলে গেলাম আমি। ঘরে গিয়ে শুয়ে আয়শাপুরীর কথা চিন্তা করছিলাম। ও এখনও আসছে না, ওর চিন্তায় ঘুমও আসছে না। ঘড়িতে তখন রাত 12টা। হঠাৎ বাইরে থেকে আশাপুরীর মতো কারো ডাক শুনলাম। হ্যাঁ হ্যাঁ, আশাপুরীর মতনই তো লাগলো। আমি ডাক শুনে দরজা খুলে বাড়ির বাইরে যাওয়ায় দেখলাম আশাপুরী একটু দূরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আয়শা বলল, নিষাদ, আমার কাছে আসো। ওর কথায় ওর কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আমাকে ডাকছো কেন? ঘরে আসতে পারতা। তখনও বলল, কিভাবে ঘরে যাব বলো, তোমার বাড়িটা যে বন্ধ করা, ওখানে ঢুকতে পারি না বলেই তো এখানে ডাকলাম। আয়শার কথায় অবাক হয়ে বললাম, মানে কি বলো, তুমি না বাড়িটা বন্ধ করলা, এখন তুমি ঢুকতে পারছো না মানে? আমার কথায় ও বলল, আমি তো বন্ধ করিনি, কারণ আমি আশাপুরি না। কথাটা বলেই আমার সামনে আশাপুরি এক ভয়ঙ্কর ডাইনির রূপে রূপান্তরিত হলেন। ওর চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি দেখে ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেলি।
আমি জ্ঞান হারিয়ে ফেলার পর আমার কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফেরে তখন থেকে আমি অন্য একটা জায়গায় আমার পাশে আশাপুরী শিকলে বাঁধা। আশাকেও আমাকে ওই ৭ ভাই জিনেরা ধরে নিয়ে আসছে। এদিকে আশা আমাকে দেখে ওই জিনদের বলল, ওকে কেন ধরে নিয়ে আসছিস? ছেড়ে দে ওকে। তোদের শত্রুতা তো আমার সাথে, আমাকে যা ইচ্ছে কর। আমার স্বামী নিষাদকে ছেড়ে দে। আয়শার কথায় ওই জিনদের মধ্যে একজন বলল, তোকে তো কঠিন শাস্তি দিব, তোর স্বামীকেও ছাড়ব না। মনে আছে আমাকে আঘাত করছিলি, আমার অপমান করে, আবার অপমান করে তাড়িয়েও দিয়েছিলি। আমরা ৭ ভাই এমন শক্তিশালী জিন যে ভয়ে অন্যান্য জিনেরা আমাদের সাথে ঝগড়া তো দূরের কথা, ভয়ে আমাদের সাথে কথা বলে না। তোর চুরির শক্তির জন্য, তোর চুরির শক্তির জন্য আমরা ৭ জন হয়েও তোর সাথে পারি না। আমরা বুঝতে পারছিলাম তোর সাথে শক্তিতে পারবো না যতক্ষণ তোর হাতে ওই চুড়ি থাকবে। তাই বুদ্ধি করে তোর হাতে ওই চুড়ি বেঁধে দেই। আমরা কালো জাদুর মাধ্যমে এই কাজটা করি। ওটা এমন একটা সুতা যেটা তুই চাইলেও খুলতে পারবি না। ওটা তোর হাতে থাকলে তুই শক্তিও দেখাতে পারবি না। এখন তুই আমাদের হাতে বন্দী। তোকে এখন থেকে তিলে তিলে মারবো। তোকে মারার আগে অন্যরকম একটা কষ্ট দিতে চাই। মানুষ কষ্ট পায় বেশি কখন জানিস? যখন তার প্রিয় জিনিসটা না পায় তার প্রিয় মানুষটির অন্য কারো হাতে দেখে। তোর স্বামী নিষাদ এখন থেকে তোর স্বামী থাকবে না, কারণ ওর সাথে বিয়ে হবে আমাদের একমাত্র বোন এলিজার। তোর রূপে নিয়ে নিষাদকে যে এখানে নিয়ে আসছে সে আমাদের বোন। তোর স্বামীকে এখানে এনে তোর সামনে মেরে ফেলতাম, কিন্তু আমার বোন তোর স্বামীকে দেখে পছন্দ করে ফেলছে। ও তোর স্বামীকে বিয়ে করতে চাইছে। ও আমাদেরকে বলেছে আমাদের অনেক আদরে বোন তো সে, তাই আমরা ওর কথা ফেলতে পারিনি। হুম, আমরা একটু পর তোর সামনে তোর স্বামীর সাথে আমার বোন এলিজার বিয়ে দেব। ওর কথা শুনে আয়শাপুরী পাগলের মতো ছটপট করতে লাগলো আর বলল, না, এমনটা করবি না, এমনটা করবি না তোরা। নিশাদ আমার স্বামী, ওর সাথে তোদের বোনের বিয়ে দিস না, ছাড় আমাকে। আয়শার কথায় সেজিন বলল, তোকে তো কোনোভাবেই ছাড়বো না। এলিজা, এদিকে আয়। জিনের ডাকে সেখানে এসে উপস্থিত হলেন সেই এলিজাপুরী। ওর চেহারা কেমন ভয়ঙ্কর ছিল, চোখের পাতাগুলো কালো কালো, দেখলেই কেমন ভয় লাগে। ভাইয়ের ডাকে সেই এলিজাপুরী এসে চাবুকের মতো কিছু একটা দিয়ে আয়শাপুরীকে ২-৩ বার আঘাত করল আর বলল, আমার ভাইয়ের আঘাত করছিলি তাই না? সেদিন কথাটা শুনে তোর উপরে অনেক রাগ হয়েছিল, খুব তো শক্তি দেখিয়েছিলি। এখন কোথায় গেল তোর শক্তি? কোথায় তোর ক্ষমতা? তোর স্বামী এখন থেকে আমার হবে, আমার। কারণ আজকেই ওকে বিয়ে করব আমি। ভাই, আমার বিয়ের আয়োজন করো। এদিকে কথাটা শুনে আমি চিৎকার করে বলতে থাকি, না, আমি আপনাকে বিয়ে করব না, কখনো করব না। আমার কথায় সেই পরী আমার দিকে এগিয়ে এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, আমি যা বলি তাই করি, তোকে শুধু একটা কথাই বলবো, আমাকে বিয়ে না করলে তোর বউ আয়েশা পরী ও তোর মা বাবা কেউ বেঁচে থাকবে না, সবাইকে এক মুহূর্তে মেরে ফেলবো। ওর কথায় আমি কি বলবো বুঝতে পারছি না। তখনও জিনেরা বলতে শুরু করলো, আমরা বিয়ের আয়োজন করছি, তুই কোনো চিন্তা করিস না বোন। কথাটা বলে ওরা ওদের মতো করে কোনো কোনো জিনদের জানি ডাকলো এখানে। ডাকার পর ওরা সবাই মিলে গোল হয়ে বসে পূজা করতে লাগলো কিসের যেন। এদিকে তখন আমি আয়শাপুরীর দিকে তাকিয়ে কান্না করে ফেললাম। আয়শাকে ওরা অনেক মেরেছে। আয়শাপুরী আহত হয়েও আমার দিকে তাকিয়ে বলছে, নিষাদ, ভয় পেও না, তোমার কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। এভাবে বেশ কিছুক্ষণ চলে গেল। একসময় ওদের পূজা শেষ হলো। ওদের পূজা শেষ হলে আমাকে নিয়ে একটা জায়গায় বসালো তারা। তারপর সেই ভয়ঙ্কর পরীকে আমার পাশে বসিয়ে আমাদের বিয়ের কাজ শুরু করলো। সেই ভয়ঙ্কর পরীটা আমার পাশে বসিয়ে আমাদের বিয়ের কাজ শুরু করলো। তখন আয়েশা পরী শিকলে বাঁধা। ও ছটপট করছে আর বলছে, বন্ধ করুন, এসব বন্ধ করুন। আয়েশার ছটপট করা দেখে আমি উঠে দাঁড়িয়ে ওর কাছে যাব, তখন জিন আমাকে ধরে আটকে দিল। আমাকে আয়েশার কাছে যেতে দিচ্ছিল না। এদিকে তখন সেখানে বড় বাবা জিন, সাজ্জাদ জিন ও সালাম দাদু চলে আসলো। ওরা এসে বড় বাবা জিন ও ৭ ভাই জিনকে বলল, আপনারা কেন এটা করছেন? নিষাদ ও আশাপুরী একে অপরকে বিয়ে করছে অনেক আগে, এখন আপনারা জোরাজুরি করে আপনার বোনের সাথে নিষাদের বিয়ে কেন দিচ্ছেন? বড় বাবা জিনের কথা শুনে ওদের মধ্যে বড় জিনটা বলল, আমরা আয়শাপুরীর শক্তির যে অহংকার সেটা ভেঙে দিতে চাই। আয়শাপুরী আমাদের অনেক অপমান করেছে, আঘাত করেছে। আমরা কি সেই আঘাতের প্রতিশোধ নিব না? অবশ্যই নিব। আমরা আশাপুরীর শক্তি থেকে শুরু করে ওর আপন মানুষ, ওর স্বামীকেও কেড়ে নেব। আপনি আমাদের মতো একজন বয়স্ক জিন, তাই আপনাকে শুধু একটা কথাই বলবো, এখান থেকে চলে যান, নইলে আশাপুরীর সাথে সাথে
আপনার প্রাণটাও হারাবেন। ওনার কথায় বড় বাবা জিন বললেন, বাঁচা মারা আল্লাহর হাতে, আমি মৃত্যুকে ভয় পাই না। আল্লাহ যখন আমার মৃত্যু লিখেছেন তখনই হবে। আমি আপনার বোনের সাথে নিশাদের বিয়ে হতে দিব না। বড় বাবা জিনের কথায় উনি রেগে গিয়ে বললেন, তুই কি মরতে চাস? আমাদের দেখে কি ভয় করে না তোর? আমাদের বিষয় কি জানিস না? তখন বড় বাবা জিন বলল, তোরা তো শয়তানের পূজা করিস। আল্লাহর শক্তির কাছে শয়তানি শক্তি কিছুই না, তুচ্ছ। তোরা তো 7 জন, আমি একা। সাহস থাকলে 7 ভাই না এসে তুই একা আমার সাথে এসে লড়াই কর দেখ। বড় বাবা জিনের এই কথা শুনে সেই জিন বলল, কি? আমাকে অপমান? আয় দেখি তোর কত শক্তি, আমি তোর সাথে একাই লড়ব। কথাটা বলে বড় বাবা জিন ও সেই 7 ভাইয়ের মধ্যে বড় জিনেই সেই জিনের যুদ্ধ লাগলো। চলছে দুই জিনের ভয়ঙ্কর লড়াই। কখনো বড় বাবা সেই জিনকে আঘাত করে, তো কখনো সেই জিন বড় বাবা জিনকে আঘাত করে। এভাবে কিছুক্ষণ চলার পর বড় বাবা জিন সেই জিনকে অনবরত আঘাত করতে থাকে। বড় বাবা সেই জিনকে আঘাত করে যখন অনেক আহত করে ফেললেন, তখন বাকি 6 ভাই জিন তেড়ে আসলেন বড় বাবা জিনের দিকে, আর বড় বাবা জিনকে ধরে আঘাত করতে লাগলেন। বড় বাবা জিনকে আঘাত করতে দেখে সাজ্জাদ জিন এগিয়ে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। ওই 6 ভাই জিন বড় বাবা জিনও সাজ্জাদ জিনকে আঘাত করে আহত করে ফেলে রাখল। ওদের এই অবস্থা দেখে আমিও সালাম দাদু পাশাপাশি দাঁড়িয়ে রইলাম। তখন সেই জিনেরা বলতে লাগলো, আমাদের রাজ্যে এসে আমাদের সাথে লাগতে আসা, এখন তোদের সামনে আমাদের বোনের বিয়ে হবে। কথাটা বলে আবারও আমাকে ধরে নিয়ে বসালেন, আর ওই ভয়ঙ্কর পরীর সাথে আমার বিয়ের কাজ শুরু করলেন। আমার বিয়ে হয়ে যাচ্ছে, কেউ যেন কিছু করতে পারছে না। বড়বাবু সাজ্জাদ্দিন আহত হয়ে পড়ে আছে। আমার বিয়ে হবে দেখে আয়েশাপুরি ছটফট করছে বাঁধন খোলার, কিন্তু খুলতে পারছে না। আমি তখন ওর অবস্থা দেখে বুঝেছিলাম ও আমাকে কতটা ভালোবাসে। পরীর ভালোবাসা বুঝি এমনই হয়। আমার বিয়ে হবে এমন সময় আয়েশাপুরি চিৎকার করে বলতে লাগলো, আমাকে মেরে ফেলো, আমি এই দৃশ্য দেখতে পারবো না। আমাকে আগে মেরে ফেলো, তারপর ওদের বিয়ে দাও। কথাটা বলেই কান্না করতে লাগলেন আয়েশা। তখন সেই জেনেরা বললেন, তোকে আগে মারব না, তোর সামনে ওদের বিয়ে দিব। ওদের বিয়ে দিব তোর সামনেই। ওদের বিয়ে দেখে তোর কষ্ট হবে, এতেই তো মজা। আমরা তো এটাই চাই। এই, এদের বিয়ের কাজ শুরু করো। তখন আয়েশাপুর চিৎকার দিয়ে বলল, না দাঁড়াও, একটু দাঁড়াও। তোমরা নিশাদের সাথে তোমাদের বোনের বিয়ে দিও না। বিনিময়ে আমি আমার সমস্ত শক্তি তোমাদের বোনকে দিয়ে দিব। আমি আমার হাতে চুড়িটা তোমাদের বোনকে দিব। এতে আমার মতো তোমাদের বোন অনেক অনেক শক্তিশালী হবে। আয়েশাপুরীর এই কথাটা শুনে ওই 7 ভাই জিনের মধ্যে বড় জিনটা বললেন, এই দাঁড়াও, ওদের বিয়ে বন্ধ করো। কথাটা বলে সে জিনটা আয়েশাপুরীর কাছে এসে বললেন, কি বললি, কি বললি তুই? তখন আয়েশাপুরী আবারও বলল, নিশাদের সাথে তোদের বোনের বিয়ে দিস না, ও আমার স্বামী। বিনিময়ে আমার শক্তি, আমার এই চুড়িটা তোর বোনকে দিয়ে দিব। তখন তোর বোন হবে আমার মতো শক্তিশালী। আয়েশার কথা সেই জিনটা বলল, সত্যি, সত্যি দিবি? কিন্তু আমরা তো এই চুড়ির বিষয়ে গভীরভাবে কিছু জানি না। কিভাবে এই চুড়িটা আমার বোনকে দিবি? ওর কথা জবাবে আয়েশা বলল, তোমরা আমার হাতে সুতাটা খুলে দাও, আর আমাদের কথা দাও আমাদের সবাইকে ছেড়ে দিবা। তাহলে আমি নিজে আমার চুড়িটা খুলে তোমার বোনকে পরিয়ে দিব। তখন সে জিন বলল, না না, এটা তো হবে না। তোর হাতে সুতা আগে খোলা যাবে না। আগে চুড়িটা খুলে আমার বোনকে পরিয়ে দে। ওর কথা শুনে আয়েশা বললেন, আমার হাতে সুতাটা না খুললে ওই চুড়িটা খোলা যাবে না, আর ওটা কাজও করবে না। এটা তো জানো নাকি? তখন সে জিনটা বললেন, সুতাটা খুললে যদি আমার বোনকে চুড়িটা না দিস, তাহলে ওনার কথার জবাবে আয়েশা বললেন, তোমাদের ভাইয়ের মধ্যে দুজন আমার হাতের চুড়িটা ধরে রাখো, আর একজন আমার এই হাতের সুতাটা খুলে দাও। সুতাটা খোলার সাথে সাথে আমার হাতের চুড়িটা খুলে ফেলবা। কিন্তু কথা এটাই, আমাদের সবাইকে কিন্তু ছেড়ে দিতে হবে। আয়েশাপুরীর ওই কথাটা শুনে সেই জিনেরা একে অপরের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। তখন দুজন জিন এসে আয়েশাপুরীর চুড়িটা ধরলেন, আর একজন আয়েশাপুরীর অন্য হাতে থাকা সুতাটা খুলে দিল। সুতাটা খোলার সাথে সাথে বাকি দুজন জিন চুড়িটা ধরে টানতে লাগলো, কিন্তু চুড়ি তো খুলে না। এটা দেখে আয়েশাপুরী বিকট শব্দে হাসতে লাগলো। তখন সেই জিনেরা বলল, এই হাসছিস কেন? আর তোর চুড়িটা খোলা যায় না কেন? দে, আমাদের চুড়িটা দিয়ে দে। তখন আয়েশাপুরী বলল, ওরে বোকার দল, তোরা কি জানিস না এই চুড়িটা খোলা যায় না? তোরা 7 ভাই কেন, শত শত জিন আসলেও এটা খুলতে পারবি না। আমাকে ধোকা দিয়ে সুতাটা পরিয়েছিলি না, আমি তোদের ধোকা দিয়ে সেটা খুলে নিলাম। সুতা খুলেছিস, আমার চুরির শক্তি ফিরে আসছে।
কথাটা বলে আয়শাপুরী তার শরীরে বাঁধা শিকল এক টান দিয়ে খুলে ফেলল। এটা দেখে সেই 7 ভাই জিন আয়শাপুরীকে ঘিরে ধরল আর বলল, আমাদের ধোকাতে আজকে হবে তোর শেষ দিন, তোকে আজ এখনই মেরে ফেলবো। ওদের কথায় আয়শা বলল, শয়তানের দল, বাঁচা মরা সব ওই আল্লাহর হাতে। একটা কথা মনে রাখ, আল্লাহর শক্তির কাছে শয়তানি শক্তি কিছুই না। তোরা তো 7 জন, তোদের মতো 700 জিন আসলেও আমার কিছুই করতে পারবে না। কথাটা বলেই এক মুহূর্তে আয়শাপুরী সেই জিনদের পিটাতে লাগলো। আয়শাপুরীর আঘাতে সেই জিনেরা চিৎকার করতে লাগলো। আয়শাপুরী অনেক রেগেছিল। বেশ কিছুক্ষণ ওদের যুদ্ধ চলে, আর কিছুক্ষণের মধ্যে আয়শাপুরী ওদের মারতে মারতে আধমরা করে ফেলে। এমন অবস্থায় সেই জিনেরা আয়শাকে বলে, আয়শাপুরী, আমাদের মেরে ফেলো না, আমাদের ছেড়ে দাও। তখন আয়শা বলে, তোদের একবার সুযোগ দিয়েছিলাম, না ভালো হবার কই, ভালো হবার তো কিছুই হলো না। তোরা ভালো হলি না, উল্টো আমার স্বামীকে কেড়ে নেয়ার বুদ্ধি করলি। তোদেরকে আর মাফ করা যাবে না। কথাটা বলে আয়শাপুরী ওই 7 জন জিনকেই মেরে ফেললেন। সব ভাইয়ের মৃত্যু দেখে ওর বোন ভয়ে কাঁপতে থাকে। এমন সময় আয়শাপুরী ওর কাছে গিয়ে দাঁড়ায়। তখন সেই বুড়িটা আয়শাপুরীর কাছে মাপ চাইতে থাকে আর বলতে থাকে, আয়শাপুরী, আমাকে মাফ করে দাও, ক্ষমা করো আমাকে। সেই পরীর কথায় আয়শাপুরী ওই পরীটার গালে এমন জোরে একটা থাপ্পড় দিলেন যে ও ধপাস করে পড়ে গেল। তখন আয়শাপুরী বলল, আমার স্বামীকে থাপ্পড় দিয়েছিলি না, দেখ এখন কেমন লাগে। কথাটা বলে সেই পরীর একটা হাত ভেঙে দিলেন আর বললেন, তোর ভাইদের মতো তোকেই জানে মারলাম না, ভালো হবার একটা সুযোগ দিলাম, যা চলে যা। তখন সেই জিন পুরীর এই ঘটনাগুলো অন্যরকম হয়ে গেল। শক্তিশালী 7 ভাই আর একটি বোন, 7 ভাই মারা গেল আর পুরীটা প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। ও পালিয়ে যাবার পর আয়শাপুরী বড় বাবা জিন ও সাজ্জাদ জিন সালাম দাদু ও আমাকে নিয়ে সালাম দাদুর বাড়িতে চলে আসলেন। সেখানে আসার পর আয়শা বড় বাবা জিন ও সাজ্জাদ জিনকে বললেন, নিজের জীবনে ঝুঁকি নিয়ে আমাকে ও নিষাদকে বাঁচাতে যাওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের উপকার কখনো ভুলবার নয়, কখনো ভুলব না। কালকে আমারও নিষাদের বিয়ের অনুষ্ঠান, আমি চাই আপনারা আমাদের বিয়েতে থাকুন। আয়শার কথায় বড় বাবা জিন ও সাজ্জাদ জিন বললেন, ঠিক আছে, তাই হবে, আমরা থাকব। কথাটা বলে ওরা চলে গেল। ওরা চলে যাবার পর সালাম দাদু আমাদের বললেন, নিষাদ, বাড়িতে গেলে তোর মা বাবা অনেক কথা বলতে পারে, তোরা কোথায় গিয়েছিস? তখন দুজনে একই কথা বলবি, দুজনে বলবি জিন রাজ্যে গিয়েছিলি আশাপুরীর কিছু বন্ধুদের দাওয়াত করতে। দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে দাদু, সেটাই বলবো। তুমি কাল সকালে দাদিকে নিয়ে চলে আসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল যাব, এখন যা, সাবধানে বাড়িতে যা। দাদুর কথায় আমি ও আয়শা দুজনেই গল্প করতে করতে বাড়ির দিকে যেতে লাগলাম। আমরা অনেক খুশি ছিলাম, কারণ মা বাবা আমাদের মেনে নিয়েছে। কাল আমাদের বিয়ের অনুষ্ঠান। আমরা গল্প করতে করতে বাড়িতে গেলাম। তখন মা বাবা আমাদের জিজ্ঞেস করায় দুজনেই একই কথা বলি যে আমরা জিন রাজ্যে গিয়েছিলাম। আমাদের কথায় মা বাবা কিছু বলে না। পরের দিন কথা মতো আমারও আয়শাপুরীর বিয়ের অনুষ্ঠান হয় ছোটোখাটোভাবে। আমাদের যত আত্মীয় আসছিল সবাই আয়শাপুরীকে দেখে পছন্দ করেছিল, কিন্তু কেউ একবারের জন্য বুঝতে পারেনি আয়েশা কোনো মানুষ না, ও একটা পরী। আমাদের বিয়ের অনুষ্ঠানে বড় বাবা জিন, সাজ্জাদ জিন ও আরও 2-1 জন জিন পরী আসছিল। আমিও সালাম দাদু তাদের জন্য অন্য রুমে খাওয়ার ব্যবস্থা করে দেই। ছোটোখাটোভাবে অনেক খুশিতে আমারও আয়েশাপুরীর বিয়ে হলো। এখন আমরা বাসর ঘরে বসে আছি। আয়েশা আমার পাশে বসে, আমি গল্পটা লিখছি। আমার গল্প লেখা দেখা আয়েশা বলল, এই যে তোমার গল্প লেখা কি হলো? হুম, এবার শেষ করো তো। বিয়ের অনুষ্ঠান তো হলো আমাদের, তাই না? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান তো হলো, বাসর ঘরের কথা লিখতে হবে না। আয়েশা বলে, আরে না না, ওসব বলা যাবে না, গল্পটা শেষ করো। ঠিক আছে, শেষ করি তাহলে। প্রিয় লিসেনার, কেমন লাগলো আয়েশাপুরীর গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতে স্পেশাল আরেকটা গল্প সামনে নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।